রাদিফের কথায় ভয়ে মায়ার চোখ মুখ অন্ধকারে ছেয়ে গেল। এতক্ষণ মায়া জানতো হৃদ ওকে কোথাও একটা নিয়ে যাচ্ছে, কিন্তু এখন রাদিফের কথায় শিওর হলো আসলে হৃদ মায়াকে ওদের মার সাথে দেখা করাতে নিয়ে যাচ্ছে। মায়া ভয়, জড়তা, আতঙ্কে গাড়ি রেসের মধ্যেও ঘামতে লাগলো। হৃদ আয়না দিয়ে মায়াকে দেখলো খুব অসহায় মুখে বসে থাকতে, হয়তো যে কোনো সময় অতিরিক্ত ভয়ে কেঁদেও ফেলবে। হৃদ স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে রাদীপকে ধমক দিতে চাইলো মায়াকে উল্টো পাল্টা না বোঝাতে, কিন্তু হৃদের ধমকের আগেই রাদীপ মায়াকে সান্ত্বনা দেওয়ার মতন করে বলল, আহা, ভয় পেও না ভাবি, আমি আছি তো তোমার সাথে। তোমার ভয়ে আমার কষ্ট। আমি তোমাকে এখনই একটা সুবুদ্ধি দিচ্ছি, শাশুড়ি পটানোর রেসিপি। আমার কথা শুনলে তোমার সব ভয় সুমন্তার হয়ে যাবে, দেখো। শ্যাট আপ ইডিয়েট, ভয় পাচ্ছে ও। হৃদের হঠাৎ ধমকে মায়া ভয়ার্থ মুখে চমকে উঠল। রাদীপ মায়াকে ভয় পেতে দেখে বিরক্ত চোখে ঘাড় ঘুরিয়ে হৃদের দিকে তাকিয়ে বলল, দিলে তো ভাবিকে ভয় পাইয়ে ভাই। এমনি ভাবি আম্মুকে নিয়ে টেনশনে আছে, কই তুমি ভাবিকে একটু সাহস দেবে, তা না করে উল্টো ধমক দিচ্ছ। ভাবি যদি এখন ভয়ে কাঁদে তাহলে দোষটা কার হবে বলো? তুমি জানো না আম্মু কাউকে কাঁদতে দেখলে রেগে যায়? ভাবি তো তোমার জন্য এখন আম্মুর সিংহের গুঁতো খাবে ভাই। রাদীপের কথায় হৃদ বিরক্তির চোখে তাকালো। মিরর দিয়ে মায়াকে আবারও এক পলক দেখে ড্রাইভিং এ মনোযোগ হলো। রাদীপ হৃদকে চুপ করে যেতে দেখে পুনরায় মায়ার দিকে ফিরলো। মায়াকে সান্ত্বনা দেওয়ার নাম করে আরো উল্টোপাল্টা বোঝাতে লাগলো। হৃদ গাড়ি চালাতে চালাতে গম্ভীর মুখে দুজনকেই দেখলো। স্বভাবে রাদীপ হৃদ থেকে সম্পূর্ণ ভিন্ন। হৃদ যতটা গম্ভীর স্বভাবের, রাদীপ ততটাই প্রাণচঞ্চল আর উৎফুল্লর ছেলে। স্বভাবে দুই ভাই ভিন্ন হলেও কেউ কাউকে মানিয়ে নিতে সমস্যা হয় না। হৃদ কখনো রাদীফের স্বভাবের জন্যে ওকে কোনো কিছুতে বাধ্য করেনি, বরং ছাড় দিয়ে চলে এসেছে এতদিন, আগামীতেও এমনটা করবে। রাদীফের বকবক আর মায়ার ভয়ের মধ্যে হৃদের গাড়িটা থামে 12তলা ভবনের সামনে। দারোয়ান হৃদের গাড়িটা দেখেই সালাম দিয়ে গেট টেনে ধরতেই হৃদ গাড়িটা ঢুকলো ভিতরে। মায়া তখনও ভয়ে কাচুমাচু করে বসে। হৃদ গাড়িটা পার্কিং করে সিট বেল্ট খুলে নামতে নামতে ততক্ষণে রাদীপ গাড়ি থেকে লাফিয়ে নেমে মায়ার পাশের দরজা খুলে দেয় মায়াকে নামতে। অপরিচিত পরিবেশে মায়া বেশ ভয়ার্থ মুখে গাড়ি থেকে নামলো। আশেপাশে তাকাতেই দেখলো বিশাল বড় বড় দালান কোঠা মাথার উপর দাঁড়িয়ে থাকতে। ঢাকা শহরের অলিগলি সম্পর্কে মায়ার তেমন ধারণা না থাকায় বুঝতে পারল না সে এই মুহূর্তে কোথায় আছে, হৃদ ওকে কোথায় নিয়ে এসেছে। তবে আগ বাড়িয়ে হৃদ বা রাদীপকে সে জিজ্ঞাসা করবে সেই সাহসটা পর্যন্ত পাচ্ছে না ও। ভয়ে মায়ার কলিজা শুকিয়ে একটুখানি হয়ে আছে। হৃদ মায়াকে গাড়ি থেকে নামতে দেখে নিজের হাতের কৌটোটা মায়ার দিকে এগিয়ে দিতে দিতে বলল, আমরা এখন গুলশান একে আছি। এই বিল্ডিংয়ের 6th ফ্লোরে আমার মা থাকেন। তোমাকে ওনার সাথে দেখা করতে নিয়ে আসলাম, চলো। হৃদের গায়ের কালো কোটটা মায়া নিজের হাতে নিল ভয়ে কাচুমাচু করতে করতে। হৃদ মায়ার ভয় বুঝেও না বুঝার মতন করে সামনে হাঁটলো। রাদীপ মায়ার পাশে দাঁড়াতে দাঁড়াতে ফিসফিস গলায় বলল, ভাবি সাবধানে থেকো, আমার কিন্তু ভয় হচ্ছে তোমাকে নিয়ে। মায়া এবার সত্যি সত্যি ভয়ে কলিজা কাঁপছে। রাদীপ সেই কখন থেকে নিজের মায়ের নামে উল্টো পাল্টা মায়াকে বোঝাতে বোঝাতে আনলো। ভয়ে যখন মায়ার পা চলল না তখনই রাদীপ মায়াকে তাড়া দিয়ে বলল, আরে ভাবি চলো চলো, আমাদের দেরি হলে আমার আম্মু রেগে যেতে পারে। চলো চলো তাড়াতাড়ি চলো। তারা দেখিয়েই রাদীপ সাইডে দাঁড়ালো মায়াকে সামনে যেতে বলে। মায়া ভয়ার্থ মুখে রাদীপকে এক পলক দেখে শুকনো ঢোক গিলে হৃদের কোটটা নিচের হাতের ভাঁজে নিয়ে ধীর পায়ে হাঁটলো হৃদকে অনুসরণ করে। নিচতলায় লিফটের সামনে আসতেই হৃদকে লিফটে ঢুকতে দেখে মায়াও সেদিকে এগোলো। মায়া পিছন পিছন রাদীপও লিফটে ঢুকতেই হৃদ টপ বাটন চেপে 6th ফ্লোরে চাপলো। ভয়ার্থ মায়া যখন কাচুমাচু করে কাঁপছিল তক্ষুনি হৃদ পাশ থেকে মায়ার একটা হাত চেপে নিজের পাশে দাঁড় করালো। মায়ার ছোট হাতটি তার শক্তপোক্ত পুরুষালী হাতের ভাঁজে নিতেই মায়া চোখ তুলে তাকালো হৃদের দিকে। হৃদ যেন মায়াকে গম্ভীরে সাহস দিল ভয় না পেতে, কিন্তু মায়ার তাকানোতেও হৃদ তাকালো না মায়ার দিকে, বরং হৃদ অপর হাতটা পকেটে ঢুকিয়ে স্ট্রংলি দাঁড়িয়ে রইল লিফটে। 6th ফ্লোরে আসতেই মায়ার হাতটা সেইভাবেই চেপে ধরে এগিয়ে গেল নির্দিষ্ট ফ্ল্যাটের দিকে। হৃদের কলিং বেল চাপার আগেই রাদীপ ফটাফট অধৈর্যের হাতে কলিং বেল বাজালো। মিনিটেই মাথার দরজা খুলে দাঁড়ালো 22-23 বছরের যুবতী কাজের মেয়ে তনি। কালো গঠনের মেয়েটা দেখতে চমৎকার। দরজা ধরে দাঁড়িয়ে হৃদ আর রাদীপের সঙ্গে মায়াকে দেখেই তৎক্ষণাৎ গলা ফাটিয়ে চিৎকার করে ছুটল ফ্ল্যাটের ভেতরের দিকে।
ম্যাডাম গো, বড় ভাইজান ভাবিরে লইয়া আইছে, দেইখা যান। তনির চিৎকারে রাদীপ মজা পেলেও হৃদ চরম বিরক্ত হলো। সেইভাবেই মায়ার ভয়ার্থ মুখটার দিকে এক পলক তাকিয়ে ঢুকলো ভেতরে। রাদীপ হৃদ মায়ার আগেই দরজা ঠেলে ড্রয়িং রুমের সোফায় গা এগিয়ে চিৎ করে শুয়ে পড়লো ক্লান্তিতে। মায়া ভয়ে কাঁচুমাচু করে হৃদের পাশে দাঁড়িয়ে সুন্দর ফ্ল্যাটের বিলাসিতা দেখতে লাগলো আড়ে আড়ে। ফ্ল্যাটের চারপাশের পরিবেশটা বেশ সুন্দর আর পরিপাটি গোছানোটাই। যে কেউ দেখলে বলবে এখানে রুচিশীল মানুষের বসবাস আছে। তবে মায়া বুঝতে পারছে না হুট করেই কেন হৃদ মায়াকে ধরে বেঁধে নিজের মায়ের সাথে দেখা করাতে নিয়ে আসলো। মায়া হৃদের স্বামী হওয়া সত্যিটা জানতে পেরেছে আজ মাত্র 2 দিন হলো। এর মধ্যে হৃদ নিজের পরিবারকে জানিয়ে দিল মায়ার সম্পর্কে। আচ্ছা, এই লোক কি মায়ার সবকিছু জানার অপেক্ষাতে ছিল এতদিন? কখন মায়া নিজের স্বামীকে চিনতে পারবে আর কখন সে নিজের পরিবারকে জানাবে মায়ার সম্পর্কে এমন কিছু? মায়ার তো এখন তাই মনে হচ্ছে। মায়া নিজের স্বামীকে চিনল না 2 দিন হলো, এর মাঝেই হৃদ নিজের অধিকার খাটাচ্ছে মায়ার উপর। এমনকি হৃদ দায়িত্ব নিয়ে প্রথমে নিজের মায়ের সাথে মায়াকে বউ হিসেবে পরিচয় পর্যন্ত করিয়ে দিচ্ছে। আচ্ছা, মায়া কি দুনিয়ার সবচেয়ে ভাগ্যবতী নারী না? অবশ্যই সে ভাগ্যবতী নারী। মায়া না চাইতেও সবকিছু পেয়ে যাচ্ছে। লোকটা কখনো মায়াকে মুখে বলেনি সে মায়াকে পছন্দ করে বা ভালোবাসে, অথচ তার কাজকর্মে মনে হয় মানুষটার ভালোবাসার দুনিয়া বলতে শুধু মায়া একাই আছে। মায়ার আজ নিজেকে সত্যি ভাগ্যবতী মনে হচ্ছে। মায়ার মনস্তাত্ত্বিক ভাবনার মাঝেই কারো পায়ের শব্দ পেতেই মায়ার ধ্যান ভাঙে। চোখ তুলে উপরে তাকাতেই চোখে পড়ল চমৎকার সুন্দরী এক নারীকে, যার রূপ লাবণ্য চোখে লাগার মতন সুন্দর। মায়া কিছুক্ষণের জন্য নিজের ভয় ভুলে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল সেই মধ্যবয়স্ক সুন্দরী নারীর দিকে। সাদা ধবধবে গায়ে কালো মসলিন শাড়ি জড়িয়ে, চোখ দুটো হৃদের মতোই তীক্ষ্ণ আর গাঢ় বাদামি। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো মহিলাটির হাইট আর ওয়েট দেখে মায়া মনে হলো ওর শাশুড়ির হাইট রাদীপের প্রায় সমান সমান হবে। কম হলেও লম্বায় মহিলাটি 5 থেকে 7 কি 8ই হবে। তাছাড়া এই যুবতী মহিলাকে দেখলে প্রথম দেখায় কেউ বলতে পারবে না এই মহিলার দুটো দামড়া দামড়া ছেলে আছে। বাপরে, কি ভয়ঙ্কর ব্যাপার! বাপরে! মায়াকে হা হয়ে হৃদের মা মিসেস সোফিয়ার দিকে তাকিয়ে থাকতে দেখে এগিয়ে আসলো সোফিয়া বেগম। গোছানো শাড়ির সাথে বাম হাত ঘড়ি পরা ওনার, ডান হাতে চিকন একটা ডায়মন্ডের চুড়ি। বাম হাতের ঘড়িতে সময় দেখতে দেখতে সোফিয়া বেগম তীক্ষ্ণ গলায় বলল, তোদের আসার কথা 9টায়, এখন বাজে 10টা। 1 ঘন্টা লেট হওয়ার কারণ? শক্ত গলায় শক্ত পার্সোনালিটি দেখে মায়ার মনে হলো সে যেন হৃদের কার্বন কপি দেখছে শাশুড়িকে। বাপরে, কথা আর দৃষ্টি দুটোই কি তেজ তাদের! হৃদ কিছু বলবে তার আগেই সোফায় শুয়ে থাকা রাদীপ উঠে বসতে বসতে বলল, ভাবের হাতের ইউনিক নাস্তা খেতে খেতেই আমাদের 1 ঘন্টা দেরি হয়ে গেল মা। কি মজার মজার নাস্তা ছিল সেইগুলো! আহা, আপেলের ফ্লেভারের চা, কলা ফ্লেভারের কফি, কাপ ফ্লেভারের রুটি, আরও কত কি ছিল। রাদীপের কথায় সোফিয়া বেগম দৃষ্টি ঘুরিয়ে তাকালো হৃদের পাশে দাঁড়িয়ে থাকা ছোট মায়ার দিকে। রাদীপের মুখে ভাবি ডাক শুনে ওনার মনে হলো ছেলের বউয়ের কথা। সোফিয়া বেগম বেশ তীক্ষ্ণ দৃষ্টিতে মায়ার পা থেকে মাথা অবধি পরখ করলো একবার। দৃষ্টিতে তীক্ষ্ণতা বজায় রেখে সেই দৃষ্টি ঘুরিয়ে তাকালো আবার হৃদের দিকে। আগের ন্যায় গম্ভীর গলায় বলল, খেয়ে এসেছিস কেন? না করেছিলাম না? বলেছিলাম না সকালের নাস্তা এখানে এসে করবি? আমি সকাল থেকে না খেয়ে অপেক্ষা করব, এটা মনে ছিল না? সোফিয়া বেগমের গম্ভীর গলায় কথায় মায়া কেঁপে উঠে হৃদের দিকে আরো চেপে গেল। হৃদের গা ঘেঁষে দাঁড়িয়ে পিছনে লুকাতে চাইলে হৃদ মায়ার হাতটা শক্ত করে ধরে রেখে বলল, টেবিলে নাস্তা দিতে বলো মা, আমরা তেমন কিছু খেয়ে আসিনি, শুধু একটু কফি খেয়ে এসেছিলাম। হৃদের বলা শেষ করতে না করতেই তনি দৌড়ে কিচেনে গেল টেবিলে নাস্তা দিতে। সোফিয়া বেগমের কিছু বলার অপেক্ষা করলো না, কারণ সোফিয়া বেগম অনেক শক্ত ধাঁচের মানুষ। কথা কম বলে কাজ বেশি চাই ওনার। অযথা বাড়তি কিছুই পছন্দ না ওনার। সোফিয়া বেগম হৃদ থেকে দৃষ্টি সরিয়ে সম্পূর্ণরূপে তাকালো ভয়ার্থ মায়ার দিকে। সে আপাতত হৃদের গা ঘেঁষে দাঁড়িয়ে বারবার আঁচ চোখে সোফিয়া বেগমকে দেখার চেষ্টা করছে। সোফিয়া বেগম মায়ার মনোভাব বুঝতে পেরে গম্ভীর গলায় ডাকলো মায়াকে নিজের কাছে। এই মেয়ে, এদিকে এসো।
সোফিয়া বেগমের গম্ভীর ডাকে মায়ার সারা শরীর শিহরিত হলো ভয়ে। আতঙ্কের ন্যায় খামচে ধরল হৃদের কোমরের পাশে শার্টের কিছু অংশ। হৃদ দৃষ্টি নত করে মায়ার দিকে তাকালো। মায়াকে ভীষণ অসহায় আর ভয়ার্থ দেখালো। অতিরিক্ত নার্ভাসনেসে মায়াকে ঘামতে দেখে মনে হলো যে কোনো সময় কেঁদে ফেলবে মায়া ভয়ে। হৃদ ছোট করে বলল। যাও। মায়া নড়ল না, বরং হৃদের পিছনে দাঁড়িয়ে নিজেকে আড়াল করলো। সুফিয়া বেগম হঠাৎ মায়ার ভয় পাওয়ার কারণটা বুঝতে না পেরে অনেক ধমক সুরে ডাকলো মায়াকে নিজের কাছে। এই মেয়ে, শুনতে পাচ্ছ না? ডাকছি আমি, এদিকে এসো, কাম। সোফিয়া বেগমের ধমকের মায়া কেঁপে উঠে সত্যি সত্যি কেঁদে ফেলল। হৃদের শার্ট আঁকড়ে ধরে ফুপিয়ে কেঁদে উঠতেই সোফিয়া বেগম তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো হৃদের দিকে। বলল, কি হয়েছে? কাঁদছে কেন? হৃদ রাদীফের দিকে বিরক্তির চোখে তাকালো। মায়াকে কাঁদতে দেখে রাদীপ দুষ্টু হাসছে নিজের কাজে সফল হতে পেরে। হৃদ সেদিকে তাকিয়ে মিসেস সুফিয়া বেগমকে বলল, তোমার ছেলেকে জিজ্ঞেস করো মা, রাদীপ ওকে উল্টাপাল্টা বুঝিয়েছে তোমার নামে, সেজন্য তোমাকে ভয় পাচ্ছে ও। হৃদের কথায় শক্ত চোখে তাকালো সোফিয়া বেগম রাদীফের দিকে। রাদীপকে চোখ রাঙিয়ে এগিয়ে আসলো হৃদের দিকে। হৃদের পিছন থেকে মায়ার হাত টেনে নিয়ে বসালো সোফার উপর। টি টেবিলের উপর থেকে পানির গ্লাসটা নিয়ে মায়ার দিকে এগিয়ে দিতে দিতে বলল, পানিটা খাও, আমাকে ভয় পাওয়ার কিছু নেই, নাও। মায়া ভয়ে ভয়ে পানিটা নিল। ফুপাতে ফুপাতে গ্লাসে চুমুক দিতেই হৃদ এসে রাদীফের পাশে বসলো। মায়া গ্লাসের পানিটুকু শেষ করতেই সোফিয়া বেগম হাত বাড়িয়ে মায়ার থেকে গ্লাসটা নিয়ে পুনরায় জায়গায় রাখতে রাখতে বলল, আমার ছেলেকে কি দেখে পছন্দ করলে তুমি? ওই চেহারাটা ছাড়া তো আর কিছুই নেই ওর পছন্দ করার মতন। তাহলে তুমি কি দেখে বিয়ে করলে ওকে? আমার ছেলের সুন্দর চেহারার প্রেমে পড়লে নাকি? সোফিয়া বেগমের সরাসরি সোজাসাপটা কথায় মায়া ভয় আরো বাড়ল। মা ছেলের দুটোই এক, কথার তেজ আর আচরণের মানুষকে ঘায়েল করতে সক্ষম। মায়া কোনো রকমের মাথা নাড়িয়ে অসম্মতি দিতে দিতে বলল, না। চেহারার প্রেমে পড়নি বলছো? তাহলে কিসের জন্য বিয়ে করলে আমার ছেলেকে? ও তো সুবিধার মানুষ নয়। সোফিয়া বেগমের গম্ভীর কণ্ঠ আর তীক্ষ্ণ দৃষ্টিতে মায়ার গলায় শুকিয়ে গেল। তৃষ্ণার্ত গলায় আর ভয়ার্থ চোখে মুখে তুলে তাকালো সোফিয়া বেগমের দিকে। শক্ত শাশুড়ি কঠিন প্রশ্নের উত্তর মায়াকে কি দিতে হবে এই মুহূর্তে জানা নেই। মহিলাটি এমনই ভীষণ লম্বা। মায়া সোফায় বসে মুখ তুলে উপরে তাকাতে তাকাতে ওর ঘাড় বেঁকে যাচ্ছে। চতুর সোফিয়া বেগম মায়ার নীরব অসুবিধেটা বুঝে চট করে বসে গেল মায়ার সামনে। মায়া চমকালো, ভরকালো, ভয়ে আরো সিটিয়ে গেল সোফায়। সোফিয়া বেগম মায়ার পাশাপাশি সোফায় না বসে বরং মায়ার মুখোমুখি টি টেবিলের উপর বসলো, তাও কিছুক্ষণ আগে মায়ার দিকে বাড়িয়ে দেওয়া পানির গ্লাসটা সরিয়ে। সোফিয়া বেগমের হঠাৎ বসার ধরনে মায়ার কলিজা ধরাস করে উঠল আতঙ্কে। শুধু কথাই নয়, মা ছেলে বসাবসিতে যেন একই রকমের ধাঁচ রাখে। ভয়ার্থ মায়া খালি মস্তিষ্কে ভাবতে বসলো, মা ছেলের মধ্যে কে কাকে কপি করে আসলো। হৃদ খান নিজের মাকে কপি করে নাকি মা নিজের ছেলেকে কপি করে বেড়ায়, কোনটা? দুটো মানুষের কথা, তেজ, আচরণ কিভাবে একই হয়? মায়া তো এতদিন শুধু নিজের স্বামীকে সামলানো নিয়ে টেনশন করত, কিন্তু এখন তো দেখছে কাহিনী উল্টো। শুধু ছেলেকে নয়, শাশুড়িকেও টেনশনের পাল্লাই তুলতে হবে। বাপরে, মায়া এমন আধা পাগল মানুষ দুটোকে কিভাবে সামলাবেও? পান থেকে চুন খসতেই স্বামী নাকের ডগায় দম নিয়ে আসে মায়ার। এখন আবার কঠিন শাশুড়ির পাল্লাই পড়ল ও। শেষ, মায়ার জীবন ফ্রিতে শেষ হয়ে গেল। এই মা ছেলে মিলে মায়াকে কথার বানে পিষে পিষে মেরে ফেলবে রোজ। মায়া ও কঠিন শাশুড়ির দিকে তাকিয়ে অসহায়ত্ব বোধ করলো। বুক ফাটা আর্তনাদের কান্নাটা গলায় আটকে ভয়ার্থ মুখে তাকালো কিছু দূরে বসে থাকা রাদীফের পাশে হৃদের দিকে। দুষ্টু রাদীপ দুষ্টু হেসেই মায়ার দিকে তাকিয়ে, কিন্তু কঠিন হৃদ খান যেন বাজপাখির দৃষ্টিতে তাকিয়ে আছে মায়ার দিকে। যেন মায়া একটা উল্টোপাল্টা উত্তর দিলেই চোখ দিয়ে গুলি করে মারবে যে কোনো সময়। মায়া এমন ভয়ঙ্কর পরিস্থিতিতে ফেসে যাবে ভাবেনি। পাশে ছেলের শকুনের দৃষ্টি আর সামনে মায়ের আতঙ্ক। উফ, এখন যদি মায়া শাশুড়িকে ভয় পেয়ে বা সম্মান দেখিয়ে মিথ্যা বলে যে ওনার ছেলের প্রেমে পড়েনি, তাহলে নিশ্চয়ই মায়াকে ওর স্বামী মাথার উপর তুলে আছাড় মারবে। আবার যদি সত্যি বলে স্বামীর প্রেমে পড়েছে, তাহলে ওর শাশুড়ি যদি মনে করে মায়া ওনার ছেলেকে বড়লোক দেখে ফাঁসাতে চাইছে, তাহলে সেটা মায়ার আত্মসম্মানে লাগবে প্রচুর। মায়া এখন কি করবে? এই মুহূর্তে কি বলা উচিত ওর? মায়া যখন দ্বিধাহীন
মায়া যখন দ্বিধাহীনতায় ভুগল তখনই মায়ার ধ্যান ভাঙে আবারও সোফিয়া বেগমের তীক্ষ্ণ কণ্ঠের কথায়। তিনি মায়ার উদ্দেশ্যে আবারও বললেন, কিছু জিজ্ঞেস করছি আমি, উত্তর দাও। সোফিয়া বেগমের গম্ভীর কণ্ঠে মায়া ভয়ার্থ মুখে মিনমিন করে বলল, আমি কিছু জানি না, আমাদের এমনি এমনি বিয়ে হয়ে গেছে। মায়ার উত্তরটা পছন্দ হলো না চতুর সোফিয়া বেগমের। পেশায় উনি একজন অ্যাডভোকেট। দীর্ঘদিনের পেশাদারিতে উনি মানুষকে পাল্লাই তুলে পরখ করার অভিজ্ঞতা আছে ওনার। ছেলের বউ হিসেবে অল্প বয়সী মেয়েটাকে ওনার দাঁড় মাপা হয়ে গেছে এতক্ষণে, কিন্তু তারপরও ছেলের পছন্দ বলে মেয়েটিকে ওনার প্রশ্নের মুখাপেক্ষিত হতে হবে। ওনার জানা দরকার মেয়েটি আসলে ওনার ছেলের জন্য কতটুকু পারফেক্ট। ওনার ছেলে এই মেয়ের জন্য পাগল, সেটা উনি এতদিন শুনে এসেছে, কিন্তু ওনার মতে এই মেয়েকেও অবশ্যই সমান পাগল হতে হবে ওনার ছেলের জন্য, নয়তো যে কোনো পরিস্থিতিতে ভয় পেয়ে এই মেয়ে পিছিয়ে যেতে পারে। অল্প বয়সী মেয়েরা এমনই হয়, পরিস্থিতির মোকাবিলা করতে না পারলে পিছিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এতে কষ্ট ওনার ছেলে পাবে। তীক্ষ্ণতায় সোফিয়া বেগম মায়ার কথার উত্তরের সাপেক্ষে বলল, এমনি এমনি আবার বিয়ে হয় কিভাবে? আমার ছেলেকে কতটুকু চেনো তুমি? ওর ক্রিমিনাল মাইন্ডের প্রখরতার সম্পর্কে তোমার এক রত্তিও জানা নেই। এখন তুমি যদি আমাকে বলো আমার ছেলের সাথে তুমি বিয়েটা এমনি এমনি করেছ, সেটা তো আমি কিভাবে বিশ্বাস করব? ছেলে জন্ম দিয়েছে আমি, আমার জানা আছে আমার পেটের সন্তান কেমন। আমি যতটুকু জানি আমার ছেলের জীবনে কোনো কিছু এমনি এমনি হয় না। যেমন ধরো, গায়ের পোশাকটাও যদি প্রপার সিলেক্ট করে সে পরে, তাহলে জীবনসঙ্গীকে কি কোনো চিন্তাভাবনা ছাড়াই এমনি এমনি এন্ট্রি দিবে ওর জীবনে? শোনো মেয়ে, আমার ছেলের জীবনে কোনো কিছু এমনি এমনি হয় না। তুমিও যে ওর জীবনে অনাকাঙ্ক্ষিত কেউ নাও সেটাও নিশ্চিত থাকো। তোমাকে ওর জীবনে জড়ানোর পেছনে নিশ্চয়ই আমার ছেলের সলিড কোনো কারণ পাবে। সেটা হয়তো তুমি জানো না, কিন্তু আমি আমার ছেলেকে চিনি। এখন তুমি তোমার কথা শোনাও। আমার যতটুকু মনে হচ্ছে আমার ছেলের সাথে তোমার বিয়েটা সম্পূর্ণ তোমার জন্য অনাকাঙ্ক্ষিত ছিল, আমার ছেলের জন্য নয়। এখন তুমি যদি চাও তাহলে আমার ছেলের সাথে সেপারেশনে যেতে পারো। আমি তোমাদের ডিভোর্সের ব্যবস্থা করে দিতে পারি। আই অ্যাম এ লয়ার, বুঝতে পারছো? আমি একজন উকিল মানুষ। আমার মাত্র 1 ঘন্টা লাগবে তোমাদের ডিভোর্সের বিষয়টা হ্যান্ডেল করতে। সো আমার ছেলেকে ভয় না পেয়ে নির্ভয়ে বলো কি চাই তোমার। আমি সাপোর্ট করব তোমাকে। কি সেপারেশন চাও তোমার? সোফিয়া বেগমের সোজা সাপটা কথায় মায়ার মাথা ঘুরিয়ে উঠল। মায়া মুখে তৎক্ষণাৎ ঘুরে গেল হৃদের তীক্ষ্ণ দৃষ্টিতে দিকে। সঙ্গে সঙ্গে চোখাচোখি হলো দুজনের। হৃদ পূর্বের ন্যায় দৃষ্টি তীক্ষ্ণ করে মায়ার দিকে তাকিয়ে মনে হলো সেও যেন মায়ের মতো করে মায়ার উত্তরগুলো চায়। ডরে ভয়ে মায়া সিটিয়ে বসলো। তক্ষুনি আবারও শোনা গেল সোফিয়া বেগমের গম্ভীর কণ্ঠ, ওর দিকে না তাকিয়ে আমাকে দেখো। লুক অ্যাট মি। কি চাই তোমার বলো? সোফিয়া বেগমের কথায় দুষ্টু রাদিফও হেসে তাল মিলিয়ে বলল, আরে ভাবি, ভাইকে ভয় পেও না, আমরা সবাই তোমার দলে, বুঝলে? তুমি নির্ভয়ে চলো। তোমার কি চাই? আমার উকিল মা কিন্তু 1 ঘন্টার ভিতরে চট করে তোমাদের সেপারেশনের ব্যাপারটা রফা দফা করে দিতে পারবে। তারপর আমি না হয় তোমাকে তোমার দুলাভাইয়ের বাসায় ড্রপ করে দিয়ে আসবো। হৃদ ভাই তোমাকে কিছু বলার সুযোগই পাবে না। তুমি বলো তোমার কি চাই। মায়া কোলের উপরে হৃদের কোটটাকে দুহাতে দুমড়ে মুচড়ে কলিজা চেপে ধরার মতো করে সিটিয়ে বসলো। মায়া মনে হলো সে কঠিন কোনো পরীক্ষা দিতে বসেছে এই মুহূর্তে, যে প্রশ্নপত্রের একটা উত্তরও জানা নেই মায়ার। ভয়ার্থ মায়া এসির মধ্যেও কপালের ঘাম কার্নিশ পেয়ে পড়ছে। দুহাতে মুঠোয় হৃদের কোটটা পুচড়ে ধরে কম্পিত গলায় বলল, আমার কিছুই চাই না। কি চাই না ঠিক করে বলো। আমার ছেলেকে চাই না বলছো? সোফিয়া বেগমের কথায় তাল হারিয়ে মায়া তাড়াহুড়ো করে বলল, না 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 মানে চাই না? না চাই। আমার এই বিয়েটা চাই। আপনার ছেলেকেও চাই, মা হিসেবে আপনাকেও চাই, ভাই হিসেবে রাদিফ ভাইকেও চাই।
দাদা দাদি সবাইকে চাই আমার এক পরিবারের। মায়ার কথা শুনে হৃদের কঠিন দৃষ্টি নরম হলো, যেন এতক্ষণ দম ধরে বসেছিল মায়া কখন উল্টোপাল্টা উত্তর দিবে, আর সে চট করে মায়াকে মাথার উপর তুলে আছাড় মারবে। হৃদ গা এলিয়ে সোফায় বসতেই সোফিয়া বেগম হৃদের নমনীয়তার তীক্ষ্ণ দৃষ্টিতে পরখ করে মায়ার নত মস্তিষ্কের দিকে তাকিয়ে বলল, আর একবার ভাবো, চাইলে সময় নিতে পারো। হৃদকে ভয় পেলে আমাকে আলাদাভাবে বলতে পারো। আমার ছেলের সাথে থাকতে হবে এমন কোনো জোরাজুরি নেই। চয়েস ইজ ইয়োর। থাকতে না চাইলে সোফিয়া বেগমের কথা মাঝে মায়া মিহির গলায় বলল, আমার সময় লাগবে না ম্যাম, আমি ওনার সাথে স্বেচ্ছায় থাকতে চাই। মায়ার নিজেকে কেমন নিমজ্জিত মেয়ে মনে হলো। নিজের স্বামীর সংসার সে কেমন একা একাই ঠিকঠাক করে ফেলছে পরিবার ছাড়া। নিশ্চয়ই মায়াকে ওর শাশুড়ি লোভী মেয়ে ভাবছে, কিন্তু মায়াও বা কি করবে? মায়ার তো সত্যি ডিভোর্স চাই না। আমার সত্যি ওর স্বামীকে ভীষণ পছন্দ। মায়া তো এই লোকটার সম্পর্কে না জেনেই ভালোবেসেছিল এতদিন। তাহলে এখন কিভাবে বলবে মায়ার ওর স্বামীকে চাই না? আদেও এটা বলা মায়ার পক্ষে সম্ভব? অবশ্যই না। মায়ার কথায় সোফিয়া বেগম যেন বেশ সুষ্টি হলো। দৃষ্টিতে প্রখরতা বজায় রেখে আবারও গম্ভীর হৃদের মুখটা দেখলো এক পলক। হৃদ নিজের জীবনসঙ্গী বাছাই করতে ভুল করেনি। ওনার কানে আগেই এসেছিল হৃদ কোথাও একটা জমে আছে। নারী জাতীয় ব্যাপার হবে সেটা বুঝেও তিনি এতদিন চুপ ছিল, কারণ উনি জানেন ওনার ছেলে যা করে সেটা অবশ্যই ভেবেচিন্তেই করবে। মা হিসেবে শুধু উনি অপেক্ষাতে ছিল কবে হৃদ নিজের পছন্দের মানুষটিকে ওনার সামনে হাজির করবে। রাদীপ কাল রাতে হৃদের বিয়ের বিষয়টা ওনাকে জানালেও তিনি আরো আগে থেকে জানতো হৃদ ফাহাদের ছোট শালীকে বিয়ে করে নিয়েছে সেটা। আসিফ নিজেই জানিয়েছিল ওনাকে, হয়তো হৃদ বলেছিল ওনাকে জানিয়ে রাখতে। সেজন্য তিনি এতক্ষণ ছেলের বউকে বাজিয়ে দেখছিল কতটুকু লয়াল বা সামলাতে পারবে ওনার ঘাড় তেরা ছেলেকে। মেয়েটার ধৈর্য ভালো, ওনার রকচটা ছেলের জন্য পারফেক্ট। সুফিয়া বেগম উঠে দাঁড়াতে হাতের ঘড়িটায় সময় দেখে মায়ার দিকে তাকিয়ে বলল, ওয়েলকাম মাই হোম অ্যান্ড আওয়ার লাইফ। এসেছো স্বেচ্ছায়, তাই নো ম্যাটার কোনো পরিস্থিতিতেই তুমি আছো বা ইন ফিউচার কোনো পরিস্থিতিতে পড়তে পারো। যে কোনো পরিস্থিতির জন্য ইউ ক্যান ফাইট, বাট কখনো কোনো পরিস্থিতির জন্য আমার ছেলেকে ছেড়ে যাওয়ার অজুহাত দেওয়া যাবে না, মনে রেখো। আর তোমাদের বিয়েটা যেহেতু হয়ে গেছে, তাই আমার ছেলের সাথে তুমি ঢাকায় শিফট হয়ে যাও। তোমার পরিবারের সাথে আমি কথা বলবো এই নিয়ে। তোমার বয়স কম বা সংসার সামলানোর জন্য তুমি সুইটেবল নয়, এসব অজুহাত দেওয়া যাবে না। বাকি রইল তোমার পড়াশোনার ব্যাপারটা। তাহলে বাংলাদেশের সবচেয়ে বেশি ঢাকায় পড়াশোনার মান ভালো। তাছাড়া আমাদের পরিবারের সবাই হাইলি এডুকেটেড। তোমার পড়াশোনায় আমাদের সাপোর্ট 100% পাবা। বলতে পারো তোমাকে হাতে ধরে আমরা তোমাকে শিক্ষিত বানাবো। এখন বলো, আছে কোনো অসম্মতি? সোফিয়া বেগমের কথায় মায়া কোনো কিছু চিন্তা ভাবনা না করেই নত মস্তিষ্কে মাথা নাড়িয়ে সম্মতি দিল, যার অর্থ ওর কোনো অসম্মতি নেই কোনো কিছুতে। সোফিয়া বেগম মায়ার সম্মতি পেয়ে আবারও বলল, ভেরি গুড। এখন চলো খাবে, খাবার ঠান্ডা হচ্ছে। রাদীপ, তোর ভাবিকে নিয়ে টেবিলে যা, আমার হৃদের সাথে কথা আছে। গো। জি মা। মায়ের আদেশে রাদীপ বাধ্য ছেলের মতন উঠে দাঁড়ালো। শাশুড়ি আদেশ পেয়ে মায়াও জড়তার পায়ে উঠে দাঁড়ালো। রাদীপের পেছন ডাইনিং পর্যন্ত এগোতে ভাবলো সে ছাতার মাথা খাবে এমন চাপ সৃষ্টিকারী পরিবেশে বসে। ক্ষুধায় মায়ের পেট চুচু করলেও শাশুড়ি নামক আতঙ্কে ওর পেট থেকে গলা পর্যন্ত শুকিয়ে মায়ার মনে হচ্ছে সে এই মুহূর্তে পানি পর্যন্ত খেতে পারবে না শাশুড়ির সামনে বসে। সবকিছু কেমন উল্টো করে বেরিয়ে আসবে। মায়ার মনস্তাত্ত্বিক ভাবনার মাঝে ডাইনিং এর সামনে দাঁড়াতেই রাদীপ হেসে একটা চেয়ার টেনে দিল মায়াকে বসতে। মায়া অস্বস্তির দৃষ্টিতে রাদীপকে দেখে বসতে গেল, তৎক্ষণাৎ বাধা দিল রাদীপ। মায়ার হাত থেকে হৃদের কোটটা নিতে পুনরায় মায়াকে চেয়ারে বসতে আশ্বস্ত করলো। মায়া চেয়ারে বসতেই রাদীপ পুনরায় ড্রয়িং রুমের দিকে গেল হৃদের কোটটা রাখতে। সেই সুযোগে তনি মায়াকে একা পেয়ে মুখ খুলল।
সে এতক্ষণ যাবৎ সুফিয়া বেগমের কাণ্ড কারখানা নীরব দর্শকের মতো দেখেছে। শুধু অপেক্ষায় ছিল ও কবে মায়াকে একা পেয়ে মনের কথাগুলো বলবে। তাই রাদীপ যেতেই সুযোগ পেয়ে তনি বলল, ভাবি গো আজকে আপনি বড় বাসা বাসছেন। বাপরে, আমার তো আপনার লাইগা ডরে কলজারা ঠক ঠক করতেছিল। মনে করছিলাম আপনি বড় ম্যাডামের প্রশ্নের ভুলভাল উত্তর দিবাইন আর বড় ম্যাডামের হাতের বিশাল ঝাড়ি খাইবেন। আজকা যদি আপনি বড় ম্যাডামের প্রশ্নের একটাও ভুলভাল উত্তর দিতেন বা কইতেন আপনি রিত স্যাররে ডিভোর্স দিতে চাইন, তাহলে দেখতাইন হগলদের সুন্দর সুন্দর চেহারার রহস্য। বড় ম্যাডাম মেলা চালাক মানুষ ভাবি। বড় ম্যাডাম আপনারে হ্যার কথার জালে ফাঁসাইয়া আপনার প্যাট থেকে কথা বার করতেছিল। আপনি রিত ভাইরে কতটুকু ভালোবাসুইন এইরা জানতে। এইসব ডিভোর্স টিভোর্স কিচ্ছু পাইতেন না আপনি। বড় ম্যাডাম কইছে আপনি রিত ভাইয়ের পছন্দের মানুষ। আপনি এই জীবনেও সার পাইবেন না রিত ভাইয়ের থেকে লেখালন। রিত ভাই যে রক্সটা আর বদমেজাজি বেড়া মানুষ, সোজা মুখে তো কথাই কয় না কেউ লাগে। আপনি ছোট মানুষ হইয়া কেমনে ফার্স্টেন রিত ভাইয়ের লাগে? রিত ভাই কি আপনারেও ডর দেখাইয়া রাখে ভাবি? তনির কথায় মায়া মাথা নাড়িয়ে অসম্মতি জানালো, যার অর্থ এমন কিছুই না। উনি মায়ার অসম্মতিতে সন্তুষ্টি হলো কিনা জানা নেই, তবে অনেকটা আফসোসের সুরেই বলল, ভাবি শোনেন, আপনারই একটা কথা কই। আপনার শ্বশুর বাড়ির মানুষ সবাই রাজনীতির মানুষ, বুঝছেন? হেরারে আপনি টক্কর দিয়া কখনো পার পাইবেন না। এর থাইকা আপনার জন্য ভালো হইব আপনি যদি রিত ভাইয়ের কথা শুই না লক্ষ্মী বউয়ের মতন চলেন হ্যার। কারণ সংসার আপনি কিন্তু রিত ভাইয়ের লগেই করবেন ভাবি। আপনার শ্বশুর শাশুড়ি দাদা দাদি সবাই আলাদা আলাদা বাড়িতে থাহে। রাদীপ ভাই থাহে বিদেশ। হ্যাতের কথা বাদ দেন। আপনার শ্বশুর শাশুড়ির মধ্যে কঠিন ক্যাসার আছে, বুঝলেন ভাবি? জামাই বউ মনে হয় আজ 15টা বছর ধরে এক লোকে থাহে না। কেউ কারো মুখও দেখা দেখি করে না। পারিবারিক অনুষ্ঠানে দুইজনের একজনেরও আপনি উপস্থিত পাইতেন না। দুইজনের এত মন কষাকষি, তারপরও একজন অন্যজনের ডিভোর্স দেয় না। মূল কথা হইল আপনার শ্বশুর শাশুড়ি অন্য জন্য আপনার শ্বশুর বাড়ির সবাই বিচ্ছিন্ন আর আলাদা আলাদা বাড়িতে থাকে। আমি এইখানে কাম করি 9 বছর ধইরা, কিন্তু আজ পর্যন্ত জানতে পারলাম না কি নিয়ে ঝামেলা বড় ম্যাডামের ওনার জামাইয়ের লগে। এই বিষয়ে কেউ অনুমতি নাই কোনো প্রশ্ন করার। আপনি রিত ভাইয়ের বউ, হয়তো রিত ভাই আপনারে কিছু না কিছু কইতে পারে ভবিষ্যতে। তবে আমার কথা মানেন ভাবি, জীবনের আর যাই করেন কোনো বেলা রিত বাইরে কষ্ট দিয়েন না কিন্তু, তাইলে আপনি বা আপনার পরিবারের কেউ আস্থা থাকবো না ভাবি। রিত ভাই হইল বড় ম্যাডামের জান। রিত ভাই যদি কোনো কিছু লইয়া কষ্ট পায় তাইলে বড় ম্যাডাম হ্যার শ্বশুর বাড়ির মানুষের সাথ দেয় না, আমি দেখছি। এই জন্য আপনারে এত যারা প্রশ্ন করতেছিল বাজাইয়া দেখার লাইগা। আপনার উত্তরে সবাই সন্তুষ্ট, এর লাইগা পরিবেশ এখনো ঠান্ডা দেখতেছেন। নয়তো একটা ভুলভাল উত্তর করতেন তাইলেই দেখতেন এই মুহূর্তে আপনার ওপর দিয়াই জ্বর তুফান টর্নেডো সব চইলা যাইতাম। আমি তো পারি না এই চাকরিরে সাইরা চইলা যাইতাম, কিন্তু এত বালা টাহার চাকরি আমি এই ডাহা শহরে আর পাবো না দেখা। এর লাইগেই চাকরিটা আমি ছাড়তে পারি না। সারাদিনে শুধু বড় ম্যাডামের লাইগেই 2 বেলা রান্না করতে হয়। সকালে নাস্তা, রাতের খাওন, দুপুরে ম্যাডাম কোরের ভিতরেই বইয়া খায়। সারাদিন আমি অবসরে বৈশা বৈশা টিভি দেখি আর মাস শেষে মোটা অঙ্কের টেহা পাই। নয়তো বড় ম্যাডামের মতো কঠিন রাগী মহিলার বাড়িতে কে কাম করত? আমি তো ময়রা গেলেও করতাম না। বাপরে, আপনার শাশুড়ি সাহন দেখলে আমার খলসা কাঁপে। বুঝি না আপনার শ্বশুরের মহিলারে কি দেখা বিয়ারা করছিলাম। নিশ্চয়ই বড় ম্যাডামের রূপ দেখেই আপনার শ্বশুর পাগল হইছে, নয়তো এমন কঠিন মানুষ রে আবার কেউ বিয়াই করে নাই। আমি তো জীবনেও করতাম না। তনি দীর্ঘ কথায় মায়ার গালে হাত রেখে তনির কথা মনোযোগ সহকারে শুনল। তনির সব কথাই মায়ার মাথায় ঢুকেছে, কিন্তু মায়া বুঝল না তনি মায়ার কাছে ওর শ্বশুর বাড়ির নামে বদনাম করেছে নাকি সুনাম। মায়া তনির আফসোসরত মুখটার দিকে তাকিয়ে বলল, আপনি কি সবার নামে সুনাম করছেন নাকি বদনাম? যদি একটু বলতেন আপু। মায়ার কথায় তনি আরো হতাশ হলো। হাতের প্লেটগুলো চেয়ারের সামনে সাজাতে সাজাতে ফের আফসোসে করে বলল, আমি তো বদনামি করতে চাইছিলাম ভাবি, কিন্তু এদের ব্যক্তিত্ব খালি আমারে কনফিউজ করে।
না আমি ভালা কইয়া এদের চালাইতে পারি, আর না মন্দ বইলে দোষ দেখাইতে পারি। কেমন শক্ত কঠিন মানুষেরা, এদের দোষ বের করতে গেলেও নিজে কেমন কইরা জানি সুনাম কইয়া ফিরে। এদের মায়ায় ফাঁসটি জীবন রফা দফা ভাবি একদম শেষ। জীবনে হাইসা দুইটা কথা কইতো না এরা, আর না নরম ব্যবহার করবো কখনো। এরপরও এরা মানুষের কেমন কইরা জানি নিজেদের মায়ার জালে আটকায় রাখে ভাবি। আল্লাহ জানে। আমারে দেখেন ভাবি, এই প্রথম থেকেই এই চাকরি করুম না, সইলা জামু কইরা কইরা আজ 9টা বছর পার করলাম। এখন আমি নিজেই বড় ম্যাডামরে ফালাইয়া 2 দিনের লেগা গ্রামের বাড়ি যাইতে মন চায় না। আমি সইলা গেলে যদি ম্যাডামের অসুবিধা হয় হের লেগা, অথচ বড় ম্যাডাম আমারে আজও আপন কইরা লইতে পারল না। কেমন রোবটের মতন চলাফেরা করে, আমার লগেও ঠিক কইরা কথা কয় না।